আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখছেন। বেসিক্যালি আজকের ভিডিওটা আহ, একটু অন্যরকম। এটা আসলে কাউকে উদ্দেশ্য করেও না, বা কোনো পলিটিক্যাল পার্টিকে উদ্দেশ্য করে করা না। বেসিক্যালি আমাদের নিজেদের মধ্যেই কিন্তু মানুষত্ব অনেক কমে যাচ্ছে। আহ, এটা শুধু বলা যায় না যে শুধু একটা পার্টির কমছে, মানে সবারই কমতেছিল, হঠাৎ করে এটা আবার জাগ্রত হচ্ছে। দ্যাটস গ্রেট। এটা একটা গুড ব্যাপার। এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যে কারেন্ট এরকম একটা সিচুয়েশনে ইকোনমিক কন্ডিশন কেমন হতে পারে, এই গভর্নমেন্টের আমলে শেয়ার মার্কেট কেমন পার করছে, এবং আপকামিং আইপিও কি হতে পারে। ভিডিও শেষে থাকবে আপকামিং আইপিও কি হতে পারে। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। রিসেন্টলি আমরা আসলে খুবই হতবাক কোটা আন্দোলনের বিষয়টা থেকে। আস্তে আস্তে জিনিসগুলো নেগেটিভ দিকে চলে যাওয়া, এবং যারা আন্ডার 18 স্টুডেন্টরা যারা প্রোটেস্ট করতে আসছে তাদেরকে, এবং যাদের হাতে কোনো অস্ত্র ছিল না তাদেরকে আসলে এভাবে করে দমন করার চেষ্টা করা, এবং দমন করতে গিয়ে হত্যা করে ফেলা, এগুলো আসলে খুবই মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড সারা দিয়ে উঠেছে, এবং কখনোই এই ছাত্রদের বিপরীতে কোনো আন্দোলনে কিন্তু ও সাস্টেন করতে পারেনি। তো এই জিনিসগুলো আসলে বোঝা উচিত ছিল। এবং আমি তো আসলে বাংলাদেশি চ্যানেলগুলো দেখতে গত কয়েকদিন দেখতে দেখতে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম, কারণ এক একজন আমাদের অনারেবল মন্ত্রী যারা আছে, বা যারা বড় বড় পোস্টে বসে আছে, তাদের কথাবার্তাগুলো শুনতে শুনতে আসলে মানে একদিক দিয়ে শুনি মনে হয় যে আমি নিজেই ভুল, হয়তো এটা ভুল হচ্ছে নাকি আমার, বা সামনে যেটা দেখতেছি আর যেটা শুনতেছি সেটার মধ্যে পার্থক্যটা এত বেশি, মানে নিজেই কনফিউজ হয়ে যাওয়ার মতো। তো বেসিক্যালি আমি এই কারণে ফরেন কিছু চ্যানেলের নিউজ দেখেছি, এবং ইন্ডিয়ান যে নিউজগুলো আছে সেগুলোও, মানে গণমাধ্যমগুলোও অন্যরকম ভাবে নিউজগুলো পাবলিশ করতেছে। যারা ইউটিউবার আছে তারাও অনেক ডিটেলস জানে আমাদের থেকে, মানে আমরা হয়তো জানি বাট আমরা প্রকাশ করতে পারতেছি না, বাট তারা কিন্তু ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করে দিচ্ছে। তো এই জিনিসটাকে তো আসলে ধামাচাম্বা দিয়ে রাখা যাচ্ছে না, বা যাবে না কখনোই। এই যেটা সত্য সেটাকে স্বীকার করেই তাদেরকে মেনে নিতে হবে জিনিসগুলোকে, নাহলে তো সমস্যা। তো যাই হোক, মূল এই ভিডিওটার কারণ হচ্ছে যে এই যে আন্দোলনের কারণে ইকোনমি কি কি ক্রাইসিস হতে পারে, এবং কি কি ক্রাইসিস সামনে আমরা ফেস করতে যাচ্ছি। এখানে একটু মজার ব্যাপার একটু বলে নেই, যেটা আপনারা অনেকেই হয়তো অনুমান করতেছেন, যে মার্কেট কিন্তু কিছুদিন হলেও ভালো যাচ্ছে, এবং হয়তো কয়েকদিন ভালো যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের মধ্যে যারা ইনভেস্টর আছে, যারা 2001 2005 থেকে ব্যবসা করতেছে, বা 2008-9 দিক থেকেও ব্যবসা করতেছে, তারা কিন্তু জানে যে 1996-এর যে ধাক্কাটা, এটা উঠতেও কিন্তু 10-15 বছর লাগছে, এবং এটা উঠছে কিন্তু ওই সরকারের আমল চেঞ্জ হয়ে তারপরেই। তো এই 2008-9 যে ধাক্কাটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে, মানে 2011 দিকে যে ফল ডাউনটা ছিল, এটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে, বা ওই কনফিডেন্টটা বিল্ড হতে হলে অবশ্যই কোনো একটা চেঞ্জ আসতে হবে। আদারওয়াইজ পজিটিভ চেঞ্জ আসতে হবে। পজিটিভ চেঞ্জ যদি না আসে তাহলে কিন্তু মানুষের মধ্যে ওই আস্থাটা তৈরি হবে না, এবং শেয়ার মার্কেট কিন্তু আবার মানে ওই রকম আহামরি গ্রোথের দিকে যেতে পারবে না। তো এই কারণেই হয়তো মানুষের এতদিন অনেকেই বলে আসতেছিল যে এই গভর্নমেন্টের আমলে হয়তো মার্কেট আর ভালো হবে না। তো এই জিনিসটাই আমরা হয়তো সামনে দেখতে যাচ্ছি, বা অনেকের আশা পূর্ণ হতে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই কিন্তু শেয়ার মার্কেটটা এখন পজিটিভ দিকে আছে, এছাড়া আর কিছুই না। কিন্তু কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা আমরা তো আসলে সবই চলতেছে ওকে, সবাই সবার দিক দিয়ে যে ভুলগুলো করতেছি সেগুলো সংশোধন করার চেষ্টা করতেছি, বাট আলটিমেটলি এই ইকোনমিক দিক দিয়ে করোনার পরে কিন্তু আবার একটা বড় ধরনের স্লো ডাউন তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পারতেছি। এখানে মূল ফ্যাক্টরে যেটা কাজ করবে, এক্সপোর্ট এবং ফরেন ইনভেস্টমেন্টে অবশ্যই ঘাটতি আসবে, এবং আসতেছে, সেটা সামনে আমরা বুঝতেই পারতেছি। এই ফরেন লোনগুলো যেগুলো আছে সেগুলো থেকেও অনেক কাটডাউন হবে, যেমন চায়না লোনের কাটডাউন হয়েছে, এবং সামনে আরো লোনের কাটডাউন হওয়ার সম্ভাবনা আছে, যেটার কারণে আমরা কিন্তু ফরেন রিজার্ভ থেকে অনেকটা, মানে আমাদের রিজার্ভ টার্গেটটা অবশ্যই ফুলফিল করতে পারবো না। আরেকটা ব্যাপার যেটা আসলে রেমিটেন্সের একটা বড় ধরনের ফল ডাউন আসতে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই রেমিটেন্সের ফল ডাউনটা আসলে বাংলাদেশ কিন্তু আসলে রেমিটেন্সের মাধ্যমেই চলে। এটা যেভাবেই রেমিটেন্স হোক, যার মাধ্যমেই রেমিটেন্স হোক, অথবা ট্যুরিস্ট ভিজিট হোক, যেটাই হোক,
ফরেন টাকা যদি আমাদের দেশে না আসে তাহলে কিন্তু আমাদের জন্য ও ফরেন রিজার্ভ কমে যাবে, এবং রিজার্ভ কমে গেলে আমাদের কিন্তু অটোমেটিকলি এই ডলার ক্রাইসিস ক্রিয়েট হবে, যেটা অলরেডি হওয়া শুরু হচ্ছে। এবং একটা ব্যাপার, আগের মতো তো আসলে রেমিটেন্সের মাধ্যমে যে টাকা আসে তা না, ফ্রিল্যান্সারদের মাধ্যমেও অনেক টাকা আসে বাংলাদেশে, ডলার আসে, এটা আমরা জানি। বাট এটাকে জেনেও আমরা কিন্তু দেখা গেছে যে জোরপূর্বক নেট বন্ধ করে দিচ্ছি, অথবা জোরপূর্বক সোশ্যাল মিডিয়াতে বন্ধ করে দিচ্ছি। তো এই জিনিসগুলা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এটাকে আরো দ্রুতই ঠিক করে ফেলা যেত। তো এই জিনিসগুলো আসলে মানে এগুলো হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ যেগুলো আমরা সামনে ফেস করতে যাচ্ছি। বাট এটার কারণে ইনফ্লেশনটাও বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ডলার ক্রাইসিস হলে একটা দেশের লাইবিলিটি বেড়ে গেলে তখন ইনফ্লেশন বাড়ার একটা সম্ভাবনা থাকে। আর এগুলোর পিছনে যদি আমরা একটু যাই তাহলে আমরা দেখব যে যতই উপর দিয়ে ভালো বলা হোক না কেন, আমাদের দেশের কিন্তু ব্যাংকিং যে করাপশনটা, এটা কিন্তু আসলে অতিরিক্ত মাত্রায় চলে যাচ্ছিল, এবং হয়তো কোনো না কোনোভাবে বিজনেসম্যানদেরই বেশি বেনিফিট দেওয়া হচ্ছিল। এই ব্যাপারটা কিন্তু আসলে অনেক বেশি হয়তো করে ফেলা হচ্ছিল, যে কারণে ব্যাংকের রিজার্ভও কমতে থাকে, ব্যাংকের ফান্ডও কমতে থাকে। দেন আমার নিজের দেখার মতে যে এই সরকারের আমলে গভর্নমেন্ট এমপ্লয়িরা আসলে অন্য এক চূড়ায় চলে গিয়েছিল। বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি তারা পাচ্ছে, এটাতে কোনো অবজেকশন নাই, পাওয়া যায়। কিন্তু একটা দেশের যখন শুধুমাত্র একটা সেক্টরকে ফোকাস করা হয়, তাহলে কিন্তু দেশের উন্নতি একটা বড় ধরনের বাধা তৈরি হতে পারে, কারণ অন্য সেক্টরের মানুষরা আসলে আন্দোলনে আসবে, স্বাভাবিক এটা। সো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই টিচারদের প্রায়োরিটিটা বেশি দেওয়া উচিত। একটা দেশের উন্নতির জন্য টিচার এবং ডক্টর আর এরকম ফার্স্ট ক্লাস যারা জবে আছে তাদের কিন্তু আসলে তাদের কাছে অবশ্যই ট্যাক্স পাবে, অস্বাভাবিক কিছু না, কিন্তু তাদেরকে ফ্যাসিলিটি গুলোও দেওয়া উচিত। এই সাথে সাথে সরকারি লোকজনকেও দেওয়া উচিত, সেটা সমস্যা নেই। কিন্তু সরকারি লোকজনকে ফ্যাসিলিটি দেওয়ার পরেও তারা ফ্যাসিলিটি পাওয়ার পরেও করাপশন করতেছে। তো এই জায়গাগুলোতে অবশ্যই একটা অবস্টাকেল তৈরি করা উচিত ছিল, যেটা আসলে করা হয় নাই। যেই কারণে তারা দেখা গেছে শেয়ার মার্কেট থেকেও বেনিফিট নিছে, তারা দেখা গেছে যে ট্যাক্সও ফাঁকি দিছে, তারা দেখা গেছে কালো টাকাও সাদা করছে। তো বেসিক্যালি সবকিছুই তারা করছে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমাদের শেয়ার মার্কেটের জন্য কিন্তু কোনো কিছুই বেনিফিট হয়নি। সো যেহেতু আমরা জানি, আমি যেটা বলতেছিলাম যে এই 14-15 বছরের শুরুর দিকটা যেটা ছিল শেয়ার মার্কেটের জন্য একটা বুল সিচুয়েশন ছিল, এবং মার্কেটের গ্রোথ তখন 2 বছরে খুব ভালো ছিল, 2008 থেকে 10, এবং 2011 যে ফল ডাউনটা করে এটা আসলে 96 এর ফল ডাউনকেও ছাড়ায় ফেলে। এবং তখনকার যারা অনেক নিউজেই আসছে যারা এই ফল ডাউনের সাথে জড়িত ছিল, তারা কিন্তু তাদের মধ্যে একজনের নাম আমরা সবাই জানি, যে বেক্সিম গ্রুপের মালিক বলতে পারেন, বা বড় ধরনের এখনকার উপদেষ্টা, এবং সাথে সাথে আরো অনেক এখনকার যারা লিডিং পজিশনে আছে বা যারা ব্যবসায়িক দিক দিয়ে খুব ভালো, তাদের নামও আসছে। কিন্তু এই জিনিসটা দেখেন যে তাকেই উপদেষ্টা করে দেওয়া হলো, যে কিনা এক সময় শেয়ার মার্কেটে যার নাম আসছিল, যে শেয়ার মার্কেটে ম্যানিপুলেশনে তার নাম আসছিল। এই জিনিসটা কিন্তু আসলে আমাদের মধ্যে যারা ইনভেস্টর তাদের মধ্যে বা শেয়ার ট্রেডার তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ ছিল, হয়তো তারা কখনো বলে নাই বা প্রকাশ করে নাই। বাট আলটিমেটলি তো এই জিনিসটা মার্কেটের জন্য ভালো হয়নি। হ্যাঁ, মার্কেটকে তার নেচার মতো চলতে দেওয়া উচিত ছিল, কিন্তু তাদের কিছু স্টেপের কারণে, যেমন ফ্লোর প্রাইস ইমপ্লিমেন্টেশন, ইন্ডেক্স, বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন টুকটাক, এই সকল কারণে দেখা গেছে কি এই যে মার্কেটটা ওভাবে গ্রোথ পায়নি। এবং মানে আমাদেরও লাক খুবই খারাপ যে দেখা গেছে যে করোনার পরে মার্কেটটা একটু ভালো হওয়া শুরু করছিল, তারপর আবার ইকোনমিক কিছু চ্যালেঞ্জ আসলো, তারপর ট্যাক্সের ইম্পোজ আসলো, মানে এগুলো নিয়ে কথা হচ্ছিল, সবকিছু নিয়ে কথা হচ্ছিল। তো দেন তারপরে আবার এই আন্দোলন, কোটা আন্দোলন শুরু হয়ে গেছে। যদিও এটার এফেক্টটা মার্কেটে এখনো ওভাবে পড়ে নাই, কিন্তু এটার এফেক্টটা আমরা সামনে দেখতে পারবো। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আমরা জানি যারা ইনভেস্টর, যখন শেয়ার মার্কেটের অনেক ফল হয়, গভর্নমেন্ট আসার পরে আমরা দেখে আসতেছি যে শেয়ার মার্কেট রাতারাতি, মানে ধরেন 2009-তে যখন গভর্নমেন্ট আসছে, তার আগে পলিটিক্যাল সিচুয়েশনগুলো
আনস্টেবল ছিল। তারপর এই গভর্নমেন্ট কন্ট্রোল নেয় এবং গভর্নমেন্ট আসার পরে 2009 এবং 10 সাল শেয়ার মার্কেটের জন্য একটা বিরাট প্রফিটেবল সময় ছিল। মার্কেট খুবই বুল ছিল। আপনারা যারা ওই সময় ট্রেডিংয়ে ছিলেন আপনারা হয়তো জানেন। এবং এই বুল থাকার পরেও মানে হয়তো আমার কাছে আমি যখন থেকে দেখে আসতেছি মার্কেটটা, তখন থেকে আমার কাছে ধারণা ছিল এই মার্কেটটা আসলে বুল আছে, গুড, কিন্তু এটাকে অনেকটা কিছু তখনকার অর্থমন্ত্রী বলেন, তখনকার বিজনেস যারা উপদেষ্টা ছিল শেয়ার মার্কেটের এগেনস্টে, তারা বলেন, সবাই কিন্তু খুব পজিটিভ ছিল মার্কেটের ব্যাপারে এবং তারাও চাইছে যে মার্কেটটা আসলে উঠুক। হ্যাঁ, এবং উঠার পরে যখন মার্কেটটা আবার ম্যানিপুলেট করে মূল ফান্ডগুলোকে উঠায় নিয়ে মার্কেটকে ম্যানিপুলেট করে, এবং কারা কারা ম্যানিপুলেট করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রতিবেদন আসছে, তো ম্যানিপুলেট করে 2011 দিকে কিন্তু মার্কেটটাকে হিউজ ক্র্যাশে ফালাই দেওয়া হয়। এবং এই কন্টিনিউয়েশনটা, এই যে ফালাই দেওয়া হয় 1996 এর মতো, এই কন্টিনিউয়েশনটা কিন্তু ফাইনালি এখনো পর্যন্ত চলতেছে, যেটা কিন্তু আসলে খুবই মানে আমাদের জন্য খুবই হতবাক একটা বিষয় যে আমাদের দেশের ফিনান্সিয়াল টার্মসগুলো অথবা শেয়ার মার্কেট ওই রেঞ্জ পর্যন্ত গ্রোথ হয় নাই, অথবা ওই রেঞ্জ পর্যন্ত ছড়ায় যেতে পারে নাই, যেটা কিন্তু আসলেই আমাদের জন্য একটা মানে কি বলবো, একটা ব্যাড দিক আমাদের জন্য, একটা অভাগা আমরা এই দিকটা থেকে, শেয়ার মার্কেটের এই উন্নয়নের দিক থেকে। তো বেসিক্যালি এই কথাগুলো বলার কারণ হচ্ছে তখন থেকে এবং এখনো পর্যন্ত অনেকে মনে করেন যে আসলে এই সরকারের আমলে শেয়ার মার্কেটের উন্নতি হবে না। এটার একটা লজিক্যাল কারণ আছে। আসলে এখানে অনেকেই দেখতেছি যে শেয়ার মার্কেট কিন্তু আসলে কখনোই কোনো কন্ট্রোলের মধ্যে থেকে উন্নতি করতে পারবে না। শেয়ার মার্কেট বলেন, ব্যাংকিং রেট বলেন, ব্যাংকিং কন্ট্রোল বলেন, সবারই কিন্তু একটা সার্বভৌমত্ব জায়গা থেকে এবং যে জিনিসগুলো ম্যানিপুলেট করতে পারে সেই জিনিসগুলোকে কিন্তু ব্লক করেই করতে হবে। আদারওয়াইজ যেমন এখন কি হয়েছে, ব্যাংকের ফান্ডগুলো থেকে অনেক টাকাই নেই, যেমন হয়তো এমন কিছু প্রজেক্টে তারা ইনভেস্ট করেছে যেগুলো থেকে রিটার্ন কম আসবে, অথবা কারো প্রেশারাইজে এই প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করেছে, যে কারণে তারা কিন্তু ওখান থেকে টাকা বার করে আনাটা ডিফিকাল্ট। 1996 এর যে ফলটা আসলে এটা আমরা সামনাসামনি দেখিনি, বাট যদি একটু এই চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে এই ফলটা কিন্তু আসলে মাত্র 1 বছরের, তখনকার আওয়ামী লীগ সরকার যখন আসে তখনকার 1 বছরের ব্যবধানে এই শেয়ার মার্কেট বেড়ে সেই ফলটা ক্যাপচার হয়। এবং এই ফলটা কিন্তু আজও পর্যন্ত মানে 2010 পর্যন্ত মার্কেটকে আসলে ওই রেঞ্জে মানে ওই রেঞ্জে নিয়ে যাওয়ার বা ওই রকম গ্রোথ হওয়ার আর অপরচুনিটি আসে নাই। যদি আমরা একটু দেখি যে 1996 এর ফল লেও কিন্তু শাইনপুকুর হোল্ডিং, সালমান এফ রহমানের নাম বারবার উঠে আসছিল নিউজগুলোতে, এবং তখনকার এবি সিদ্দিকুর রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, ডিএইচ খান, একেএম শামসুদ্দৌলা and Doha Securities were quashed by the High Court in 2017 and 2012 later. This EC filed criminal appeals the applicant division of the Supreme Court against the High Court orders, which are also now pending. মানে এই সময় একটা কেস জুলাই দেওয়া হয়েছিল এবং এখনো পর্যন্ত কেসটা চলতেছে। তখন কিন্তু অনেক ইন্ডাস্ট্রিয়াল নাম চলে আসছিল। সো সেম ভাবে 2011টাও বিবেচনা করলে বারবারই সালমান এফ রহমানের নাম আসছে, এবং বেক্সিমকো অফ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য 1996 মার্কেট ক্র্যাশ, সালমান এফ রহমান ফ্রম ডিএসসি প্রেসিডেন্ট রাকিবুর, এবং তখন রাকিবুর রহমান এসএসসি চেয়ারম্যান, ডিএসসি প্রেসিডেন্ট, সকলেই পেঁচে গিয়েছিল। সকলেই হয়তো বেসিক্যালি আসলে ম্যানিপুলেশনটা মার্কেটের তো আপ ডাউন থাকবেই আসলে, কিন্তু এত শর্ট টাইমে আপ হয়ে আবার ডাউন হয়, এটা মার্কেটের জন্য আসলে মার্কেটের অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা এতে বারবারই এই ধাক্কা খেয়ে আসছে। এবং যদি আমরা উইকিপিডিয়াতে সালমান এফ রহমানের সম্বন্ধে বায়োগ্রাফি দেখি, তাহলে তার একটা কন্ট্রোভার্সি কিন্তু থেকেই যাচ্ছে যে একজন ইউনাইটেড স্টেটের অ্যাম্বাসেডার 2007-এ তাকে বিগেস্ট ব্যাংক লোন ডিফল্টার
হিসাবে রিপ্রেজেন্ট করেছিল, এবং 2009 এই আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই তাকে পাশে রাখা হয়েছে, এবং সবসময় কিন্তু শেয়ার মার্কেটের স্ক্যামের সাথে সে কোনো না কোনোভাবে পেঁচাই গেছে। তো ওভারঅল এই সকল দিক দিয়ে কিন্তু আসলে জাজমেন্টাল দিক দিয়ে যদি চিন্তা করি, আসলে মার্কেটের উন্নতি হবে এবং মার্কেটের যে যে রুলস অ্যান্ড রেগুলেশন এবং তা কোনো স্পেসিফিক প্রতিষ্ঠানকে বেনিফিট করার জন্য বা স্পেসিফিক পার্সনকে বেনিফিট করার জন্য না থাকাটাই ভালো। তো মার্কেটকে তার নিজস্ব সত্তা দিতে হবে, আদারওয়াইজ এই মার্কেট তো উন্নতি করতে পারবে না। ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই যারা ভালো ইনভেস্টর তারা একটা ভালো টাইমের জন্য ওয়েট করে যে মার্কেট একটু ভালো হলে আমরা যাতে বেশি বেশি ইনভেস্ট করতে পারি, কিন্তু সেই জন্য আপনার ক্যাশ থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে অনেক অনেক আইপিও আসার কথা ছিল, বা অনেক ইন্ডিয়ায় কিন্তু দেখবেন যে আপনি অনেক নতুন নতুন কোম্পানি আইপিও নিয়ে আসতেছে, স্টার্ট আপরা তাদের ব্যবসা নিয়ে আসতেছে, বাট বাংলাদেশে যে ওটা হয়ে গেছে অনেকটা মনোপলির মতো হয়ে গেছে, এবং যারা বড় বড় বিগ ফিশ আছে এই ব্যবসায়িক, তারা কিন্তু ছোট ব্যবসায়ীদের ওভাবে ব্যবসা করতে দিতে চাচ্ছে না, তারাই কিন্তু মার্কেটটা ক্যাপচার করে রাখতেছে, যে কারণে নতুন আইপিও আসা থেকে বিরত আছে। সরকারি প্রতিষ্ঠান তাদের করাপ্টেডের কারণে, তাদের লো ফান্ডের কারণে তারাও আইপিওতে আসতে পারতেছে, কিন্তু বলা হচ্ছে যে তারা আইপিওতে আসবে। আলটিমেটলি কবে আসবে এই আইপিওগুলা, এবং এখনকার সিচুয়েশনে আরও বেশি আনসার্টেন হয়ে গিয়েছে আইপিওগুলো কখন আসে। আমি চাই যে আসলে আমাদের ভাই যারা আন্দোলন করতেছে, এবং আমরাও এটার হয়তো চেষ্টা করতেছি তাদেরকে একটু সাপোর্ট করার, কিন্তু ওভারঅল যেটা হচ্ছে কথা যে কারো যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেই খেয়াল রাখতে হবে, এবং সুষ্ঠুভাবে জিনিসগুলো যাতে সমাধান হয় সেটাই আশা রাখি। এই বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন আমি এটাও চাইছি যে শেয়ার মার্কেট জানলে খুব দ্রুতই একটা স্টেবল কন্ডিশনে তাদের ট্রেডগুলো করতে পারে এবং আইপিওগুলো ঠিকঠাক মতো আসতে পারে। বাকিটা এখনও আনসার্টেন সিচুয়েশানে আসলে এটা চাওয়া ছাড়া আর কিছুই করার নেই। এই গভর্নমেন্টের ব্যাপারে আসলে বলার কিছু নেই, তারা যতটা ভালো বুঝে, আমরা তো আসলে অতটা ভালো বুঝি না, এবং তারা যে স্টেপটা নেবে অনেক চিন্তা ধারণা করে নেবে, এটাই কামনা। থ্যাংক ইউ অল।